হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 ইনভেন্টরি ম্যানেজমেন্ট আজকে লেকচার নাম্বার 1। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিচ্ছে এই সিলেবাস অনুযায়ী টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। এক হচ্ছে ইউ কিউ, 2 নাম্বার হচ্ছে মিক্সড। এই ইউ কিউ এবং মিক্সড এই দুইটা ফরম্যাট আমরা কস্ট অ্যাকাউন্টিং এ ম্যাটেরিয়াল চ্যাপ্টারের সাথে পড়ছিলাম। তো কিছু অঙ্ক মিল আছে কস্ট অ্যাকাউন্টিং এর সাথে, আর কিছু আছে নতুন অঙ্ক। নতুন অঙ্কগুলো আমরা খুব ইম্পর্টেন্ট দিয়ে করব, আর যেগুলো পুরাতন অঙ্ক আছে সেগুলো আমরা রিভিশন করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিচ্ছি 2015 থেকে 2022 সাল পর্যন্ত। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা, 16 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 17 সালে পার্ট সিতে একটা দিছে, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট সিতে একটা দিছে, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা, এবং 22 সালে পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। তো আশা করি 2021 সালে যেহেতু এখান থেকে দুইটা প্রশ্ন হয়েছে, 2023 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসবে। যদি ভাগ্য খারাপও থাকে পার্ট সিতে 100% একটা থাকবেই, আর ভাগ্য ভালো থাকে পার্ট বি তে একটা প্রশ্ন আসতে পারে। তো আমাদের টার্গেট এই চ্যাপ্টার টার্গেট হচ্ছে 10 মার্ক, তবে এক্সট্রা বোনাস হিসেবে আমরা পার্ট বি কে টার্গেট করলাম। তবে মূলত আমরা এই চ্যাপ্টারটা করব কার জন্য, পার্ট বি না পার্ট সি? বলেন তো দেখি সবাই। পার্ট সি। পার্ট সি। যদি ভাগ্য ভালো থাকে পার্ট বি তে আসলে আমরা অ্যান্সার করব ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারে সর্বপ্রথম হচ্ছে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, এরপর হচ্ছে আমরা অঙ্ক জানব। তো ফরম্যাটটা কি? ইউ কিউ। ইউ কিউ মানে জানেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যার বাংলা হচ্ছে মিতব্যয়ী ইনফরমেশন পরিমাণ। অর্থাৎ যতটুকু পণ্যের অর্ডার দিলে আমাদের ব্যয়টা সবচেয়ে কম হবে, সর্বনিম্ন ব্যয় হবে, তাকেই বলা হয় ইউ কিউ। তো ইউ কিউটা করতে হয় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ইকুয়েশন মেথড আর একটা হচ্ছে টেবুলার মেথড। টেবুলার মেথড মানে টেবিলের মাধ্যমে যেটা করি, আর ইকুয়েশন মেথড মানে সূত্রের মাধ্যমে যেটা করি। আমাদের ইকুয়েশন মেথড থেকে টেবুলার মেথডটা বেশি ইম্পর্টেন্ট ফোর্থ ইয়ারের জন্য। টেবুলার মেথডটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম অঙ্কই হবে টেবুলার মেথড নিয়ে, তবে ইকুয়েশন মেথডটা আমাদের জানতে হবে। তো আমাদের এখানে যে সূত্র দেওয়া আছে সেটা ইকুয়েশন মেথডে। ইউ কিউ সূত্র হচ্ছে 2AO ডিভাইডেড বাই সি। এখানে 2 হচ্ছে ফিক্সড, এ হচ্ছে অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল কনজাম্পশন, যার বাংলা হচ্ছে বাৎসরিক ব্যবহার। অর্থাৎ একটা প্রতিষ্ঠান এক বছরে কতটুকু পণ্য লাগে, কত ইউনিট পণ্য লাগে, সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ও মানে ওয়ার্ডারিং কস্ট, মানে প্রতিবার ওয়ার্ডার দিতে আমাদের কতটুকু টাকা কস্ট হয়। আর সি হচ্ছে কেয়ারিং কস্ট, অর্থাৎ প্রতিবার ওয়ার্ডারে আমাদের কেয়ারিং কস্ট কত হয়, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। তাহলে একটু আমার সাথে সাথে বলে তো দেখি, এ মানে কি? অ্যানুয়াল ইউজেস। অ্যানুয়াল ইউজেস, গুড। ও মানে কি? অর্ডারিং কস্ট। ওয়ার্ডারিং কস্ট। আর সি মানে ক্যারিং কস্ট। কেয়ারিং কস্ট। এরপরে আমরা আরো কিছু সূত্র দেখবো, এরপর আমরা অঙ্ক শুরু করব। এরপরে আমাদের এই হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডার, অর্থাৎ এক বছরে আমরা কয়টা ওয়ার্ডার দিব, এটা আমরা বের করব নাম্বার অফ ওয়ার্ডার দিয়ে, যার সূত্র কি এ ডিভাইডেড বাই ইউ কিউ। এ মানে আপনারা জানেন অ্যানুয়াল ইউজেস, আর ইউ কিউ অর্থাৎ ইকুয়েশন মেথডের মধ্যে আমরা যেটা বের করব। তাই এটা ভাগ করলে আমরা কি পাবো? নাম্বার অফ ওয়ার্ডার। 3 নাম্বার যেটা সূত্র সেটা হচ্ছে টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডার, অর্থাৎ প্রশ্ন হচ্ছে বাংলা হচ্ছে দুটি ধারাবাহিক ওয়ার্ডার মধ্যে গ্যাপটা কতটুকু, অর্থাৎ একটা ওয়ার্ডার থেকে আরেকটা ওয়ার্ডারের মাঝখানে যতটুকু গ্যাপ, এই গ্যাপটাকে বলা হবে টাইম বিটুইন টু কনজিকিউটিভ ওয়ার্ডার, যার সূত্র কি 360 ডিগ্রি ডিভাইডেড বাই এনও। এনও মানে নাম্বার অফ ওয়ার্ডার। তাহলে 360 নাম্বার অফ ওয়ার্ডার দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো কি দুইটা ওয়ার্ডার মধ্যে মাঝখানে কতটুকু ডিফারেন্স আছে সেটা আমরা পাবো। ওকে, জি স্যার। এরপরে আমরা শিখবো হচ্ছে টোটাল কেয়ারিং কস্ট। এখানে সি মানে কিন্তু এক ইউনিটের কেয়ারিং কস্ট, আর টোটাল কেয়ারিং কস্ট মানে এক বছরে মোট কতটুকু পরিবহন খরচ হবে, এটাকে আমরা প্রকাশ করবো টোটাল কেয়ারিং কস্ট। যার সূত্র কি ইউ কিউ রে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ইউ কিউ রে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো এভারেজ, তার আমরা সিসি দ্বারা গুণ করব। সিসি মানে কি? কেয়ারিং কস্ট পার ইউনিট, ক্যারিং অর্থাৎ কস্ট। এক ইউনিটে কয় পরিবহন খরচ। তাহলে ইউ কিউ রে 2 দ্বারা ভাগ করে সিসি দ্বারা গুণ করলে পাবো টোটাল কেয়ারিং কস্ট। এরপরে ও মানে হচ্ছে ওয়ার্ডারিং কস্ট, অর্থাৎ এক ইউনিটের ওয়ার্ডারিং কস্ট,
বাট আমরা এখন যেটা পাবো সেটা কি টোটাল অর্ডারিং কস্ট, অর্থাৎ এক বছর মোট কতটুকু অর্ডারিং কস্ট আমাদের হবে, যার সূত্র কি এই প্রথমটুকু সূত্র হচ্ছে নাম্বার অফ অর্ডারের সূত্র হুবহু। নাম্বার অফ অর্ডারের সূত্র আমরা কি পড়ছিলাম? A by UQ A ডিভাইডেড বাই ইউ কিউ। ওকে, ওইটা আরেকটা, তারপর গুণ করব কি উসি। উসি মানে কি অর্ডারিং কস্ট, অর্থাৎ একবার ordering অর্ডার cost দিলে আমাদের কতটুকু কস্ট হয় সেটা দ্বারা গুণ করলে আমরা পাবো টোটাল অর্ডারিং কস্ট। কেয়ারিং কস্ট এবং অর্ডার কস্ট এই দুইটার যোগফলকে আমরা প্রকাশ করব টোটাল কস্ট দ্বারা। যদি টোটাল কস্ট বের করতে বলে তাহলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলকভাবে টোটাল কেয়ারিং কস্ট বের করতে হবে, টোটাল অর্ডার কস্টও বের করতে হবে। তাহলে এই ছিল আপাতত আমাদের ইউ কিউ রিলেটেড অঙ্ক, মানে সূত্রগুলি। আর এই বাদ বাকি যে সূত্রগুলি আছে সেটা হচ্ছে আমরা 2 নাম্বার ফরম্যাটে শিখে নিব। তো এখন আমাদের এগুলা পড়ার দরকার নেই আপাতত। তাহলে এই কয়টা সূত্র আগে আপনাকে রিভিশন করতে হবে, এরপর অঙ্ক শুরু করতে হবে। তো অঙ্ক শুরু করার জন্য আগে ইকুয়েশন মেথডের টেবুলার মেথড নিয়ে একটু কথা বলব। সেটা হচ্ছে ইকুয়েশন মেথডের টেবুলার ফর্মের ক্ষেত্রে দুইটা ছক হয়। একটা হলো যখন ডিসকাউন্ট দেওয়া থাকে তখন একটা, আর যখন ডিসকাউন্ট দেওয়া থাকে না তখন একটা। আমরা দুইটাই করাবো, ডিসকাউন্ট দেওয়া থাকলেওটা করাবো, ডিসকাউন্ট দেওয়া না থাকলেওটাও করাবো। দুইটা করালে আপনাদের ক্লিয়ারটা একদম 100% ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আসেন আমরা তাহলে একটা অঙ্ক শুরু করি, যেটা প্রবলেম 1, যেটা 2020 এবং 2014 সালে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে পার্সিতে প্রশ্ন আছে। প্রশ্ন বলা আছে যে অ্যানুয়াল কনজাম্পশন অফ র মেটেরিয়াল ইজ 10,000 কেজি, 1 কেজির দাম দিয়ে আছে 8 টাকা। তাহলে বলা তো দেখি এই প্রতিষ্ঠানে এক বছরে কত কেজি ম্যাটেরিয়াল প্রয়োজন? 10,000 10,000। কেজি যেটা কিনা এর মান না উর মান না সির মান, বলা তো দেখি। এর। আর 1 কেজির দাম হচ্ছে 8 টাকা। এই 8 টাকাটা আমাদের দরকার কখন? কেয়ারিং কস্ট সম্পর্কে দুইটা কথা বলা থাকবে। কেয়ারিং কস্ট একটা লেখা থাকবে পার ইউনিট বা পার কেজি, আর একটা লেখা থাকবে পার্সেন্টেজ। যদি পার্সেন্টেজ লেখা থাকে তাহলে 1 কেজির দাম কত বা 1 ইউনিটের দাম কত তার উপর পার্সেন্টেজ ধরতে হবে। আর যদি পার ইউনিট লেখা থাকে তাহলে যা থাকবে তাই। তাহলে এই 8 টাকাটা প্রয়োজন যখন কেয়ারিং কস্টটা কি থাকবে, পার ইউনিট থাকবে নাকি পার পার্সেন্টেজ থাকবে, বলো তো দেখি। পার ইউনিট থাকবে। পার ইউনিট, পার্সেন্টেজ যদি থাকে তখন আমাদের 8 টাকার দরকার হবে। আর যদি পার ইউনিট থাকে তাহলে যা থাকবে তাই আমাদের সি এর মান, ইউনিট প্রতি থাকবে বা কেজি প্রতি থাকবে ওইটি। আর পার্সেন্ট যদি থাকে তাহলে আমরা এই যে 1 কেজির দাম যা এটার উপর পার্সেন্ট দেব। এরপর লেখা আছে অর্ডারিং কস্ট 400 টাকা। তাহলে একবার অর্ডার দিলে কস্ট হয় 400 টাকা। তাহলে এটা কি সি এর মান নাকি ওর মান? ওর মান। And storing cost 25% of average inventory. Storing cost যে কথা, কেয়ারিং কস্ট একই কথা। বলছে 25 অফ এভারেজ ইনভেন্টরি, যেহেতু পার্সেন্ট লেখা আছে তাহলে পার্সেন্ট আমি কার উপর ধরবো বলো দেখি। 1 কেজি মালের দামের উপর ধরবো। তাহলে 1 কেজি মালের দাম কত? 400 টাকা না 8 টাকা? 8 টাকা। 8 টাকা। তাহলে 8 টাকার 25% যা সেটা হচ্ছে সি এর মান। ও এর মান কত? 400 টাকা। আর এর মান কত বলো দেখি? 10,000 কেজি। 10,000। ওকে, তাহলে আমরা এও পাইলাম, ও পাইলাম, সিও পাইলাম। কথা ক্লিয়ার সবাই? তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম ইউ কিউর ইকুয়েশন মেথডে যা লাগবে এইটুকু পড়লাম। এরপরের টুকু খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে যে ডিউ টু হায়ার অর্ডারিং কস্ট the company decide to purchase all of the required material at a time. মানে একটা বড় একটা মিউট করেন সবাই। বড় একটা অর্ডার আছে যার জন্য কোম্পানি সিদ্ধান্ত নিছে যে সবগুলো মাল, এই যে 10,000 কেজি, যে 10,000 কেজি তারা একসাথে কিনবে। তাহলে 10,000 কেজি যদি একসাথে কিনে তাহলে অর্ডার কয়বার দিবে বলেন দেখি? 10,000 কেজি যদি একবার কিনে তাহলে কয়বার অর্ডার দিবে? একবারই তো অর্ডার দিবে। তাহলে যখন এই সবগুলো মাল একসাথে, এই যে লেখা আছে এট এ টাইম, একসাথে যখন কয়, তখন নাম্বার অফ অর্ডার কত? 1। বলছে সাপ্লাইজ অলসো এনকারেজ হিম এন্ড দে এগ্রি টু অ্যালাউ এক্সট্রা 3% ডিসকাউন্ট ফর হিউজ পারচেজ। প্রশ্ন বলছে যে সাপ্লাইরা তাদেরকে এনকারেজ করছে যে তারা যদি বেশি পরিমাণে পারচেজ করে তাহলে তারা 3% কি দিবে? ডিসকাউন্ট দেবে। অর্থাৎ এই যে 1 কেজির দাম ছিল 8 টাকা ছিল, এই 8 টাকার তারা 3% ডিসকাউন্ট পাবে যদি একসাথে হিউজ পরিমাণ মাল ক্রয় করে। তো এইটাই হচ্ছে বাজারে এখন পর্যন্ত বৈষম্য রয়েছে, যে যারা ধনী ব্যবসায়ী তারা আস্তে আস্তে ধনী হয়, আর যারা গরিব ব্যবসায়ী তারা আস্তে আস্তে কি হয়? গরিব হয়।
কারণ যে 2000 পণ্যের অর্ডার দিবে তার জন্য একরকম দাম, আর যে 20,000 পণ্যের অর্ডার দেবে তার জন্য দাম আরেক রকম। তার মানে যার টাকা আছে সে কম দামে কিনবে, আর যার টাকা নাই সে বেশি দামে কিনবে। কারণ বিক্রি করার ক্ষেত্রে দুজন কি বেশি ব্যবধানে বিক্রি করতে পারবে? বিক্রি কিন্তু বেশি দামে করতে পারবে না। তার মানে যে ছোট ব্যবসায়ী তার সে লাভ কম করে, আর যে বড় ব্যবসায়ী সে লাভ কি করে? বেশি করে। কারণ তার ক্রয় মূল্যের ক্ষেত্রে লাভ আছে। মনে রাখবেন সবসময় ক্রয় করার ক্ষেত্রে যদি লাভ না করতে পারেন তাহলে বিক্রয়ের ক্ষেত্রে সে লাভের আশা করতে পারবে না। কারণ কি আপনি 10 টাকার জিনিস বাজারে 12 টাকা দিয়ে বিক্রি করতে পারবেন না, কারণ আপনার প্রতিযোগী আছে। আপনি যদি একটা জিনিস 12 টাকা বিক্রি করেন, আরেকজনে বিক্রি করছে 10 টাকা, তাহলে অবশ্যই আপনি কাস্টমার হারাবেন। এর জন্য কাজ হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে আমাদের লাভ করতে হবে। ক্রয়ের ক্ষেত্রে যদি লাভ হয় তাহলে বিক্রয়ের ক্ষেত্রে অবভিয়াসলি আপনি কি হবে? লাভ হয়ে যাবে। তো এটা এক্সট্রা একটা আলোচনা করলাম। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যদি একবার অর্ডার দেই তাহলে সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজ কিনা আমরা 3% কি পাবো বলো দেখি? ডিসকাউন্ট। ডিসকাউন্ট পাবো। কিন্তু আমরা যদি ইকোনমিক ইউকিউ এর মাধ্যমে অর্ডার দিই তাহলে কিন্তু এই 3% ডিসকাউন্ট আমরা পাবো না। এখন আপনাকে বলছে সো হুইচ উইল বেটার, কোনটা ভালো হবে? যে একবারে কিনলে এটা ভালো হবে নাকি ইউকিউ এর মাধ্যমে অর্ডার দিলে ওইটা ভালো হবে? বলছে ইউ হ্যাভ টু এক্সপ্লেন whether that company purchase total material at a time as per economic order quantity। বলছে যে সবগুলো মাল যদি একসাথে কিনে অথবা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এই দুইটার মধ্যে কোনটা ভালো হবে? তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মাধ্যমে একবার করব, আর একবার একসাথে ক্রয় করলে ওইটা একবার করব। এই দুইটার সাথে কম্পেয়ার করে দেখব যে কোনটা টোটাল ব্যয়টা কম। টোটাল ব্যয়টা যার কম হবে আমরা তার মাধ্যমে অর্ডার করব। কথা বোঝা গেছে? এখন মনে করেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মাধ্যমে ইউকিউর মাধ্যমে যদি আমরা অর্ডার করি, ব্যয় যদি 40,000 হয় আর একবারে ক্রয় করলে ব্যয় যদি 20,000 টাকা হয়, তাহলে ইউকিউর মাধ্যমে ক্রয় করবো নাকি ওই একবারই ক্রয় করবো বলেন তো দেখি? একবারে ক্রয় করব। একবারই ক্রয় করবো। এখন সেটা ডিপেন্ড করবে কি আমাদের কষ্টের মানের উপরে। তাহলে এখন আসলে আমরা অঙ্ক শুরু করি। তাহলে শুরুতেই আমাদের ইউকিউর মাধ্যমে করবো। তাহলে ইউকিউর ইকুয়েশন মেথডটা আমরা জানি 2AU ডিভাইডেড বাই সি। তাহলে 2 to 2 এর মান হচ্ছে 10,000, আপনারা বুঝলেন। ও এর মান 400, আর সি এর মান ক্যারিং কস্ট এই 25% কার উপর ধরতে বলছিলাম? আমরা সবসময় পার্সেন্ট থাকলে কার উপর ধরবো? 8 টাকার উপর, ইউনিটের উপর। ওই 1 কেজি দামের উপর ধরবো। হ্যাঁ, 1 কেজি বা 1 ইউনিট দামের উপর 8 টাকার 25% হচ্ছে 2 টাকা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 2000 ইউনিট। তাহলে এই ইউকিউ এর মাধ্যমে আমরা ইউনিট পেলাম 2000। তাহলে দেখেন আমাদের মোট লাগবে 10,000 কেজি, ইউকিউর মাধ্যমে পাইলাম 2000। তাহলে প্রতিবার যে 2000 কেজি করে আমরা অর্ডার দেই, তাহলে 10,000 কেজি অর্ডার দিলে কয়বার অর্ডার দিতে হবে? 5 বার। 5 বার। তাহলে নাম্বার অফ অর্ডার আমরা পাইলাম কত? 5। তাহলে ইউকিউর মাধ্যমে যদি আমরা অর্ডার দেই তাহলে কয়বার অর্ডার দিব বলো দেখি? 5 বার। আর এট এ টাইম যদি একসাথে ক্রয় করি তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ অর্ডার কত? 1। তাহলে এই 1 এবং এই 5 এই দুইটার মধ্যে আমরা কি করব? কম্পেয়ার করব। দেখবো যে 1 এর মাধ্যমে টোটাল ব্যয়টা কম হয় না বেশি হয়, নাকি 5 এর মাধ্যমে টোটাল ব্যয় কম বা বেশি হয়। সেটা করার জন্য আমরা একটা ইউকিউ টেবুলার ফর্ম। টেবুলার ফর্মটা কি সবাই দেখতেছেন? জি স্যার। ওকে, এই টেবুলার ফর্মটা আমরা সবাই ভালো করে খেয়াল করব। যার যেখানে সমস্যা হচ্ছে সমস্যা আমার সাথে কথা বলবেন। তারপর লিখছি স্টেটমেন্ট শোয়িং দ্য ইউকিউ। প্রথমে অ্যানুয়াল ইউজেস। অ্যানুয়াল ইউজেস আমাদের সবার জন্য সবসময় সমান থাকবে। 10,000 কেজি ছিল 10,000 10,000। এরপরে নাম্বার অফ অর্ডারটা হচ্ছে প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে। তাহলে ইউকিউ এর মাধ্যমে আমরা কয়বার অর্ডার দিব? একবার। আপনাদের 5 বার। ইউকিউ এর মাধ্যমে আমরা অর্ডার দিব 5 বার বের করছি। তাহলে এই যে এখানে হচ্ছে 5। আর যদি একসাথে যদি সবগুলো ক্রয় করি তাহলে অর্ডার কয়বার দিতে হবে? একবার। একবার। এর জন্য নাম্বার অফ অর্ডার প্রথমটার জন্য কত? 1। ঠিক আছে? তাহলে এখানে একটা হলো যখন একবারে ক্রয় করব, আর 5টা কি ইউকিউ এর মাধ্যমে যখন করব তাই। তাহলে অ্যানুয়াল ইউজেস এবং নাম্বার অফ অর্ডার আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এরপর অর্ডার সাইজ। অর্ডার সাইজটা সবসময় বের করব অ্যানুয়াল ইউজেসকে নাম্বার অফ অর্ডার দ্বারা কি করে ভাগ করে, মনে থাকবে? অ্যানুয়াল ইউজেসকে কি দ্বারা ভাগ করব বলো দেখি? নাম্বার অফ অর্ডার। তাহলে 10,000 কে 1 দ্বারা ভাগ করলে 10,000, 10,000 কে 5 দ্বারা ভাগ করলে 2,000। ক্লিয়ার অর্ডার সাইজটা? জি।
এরপরে এভারেজ ইনভেন্টরিটা আমাদের সব সময় বের করতে হবে অর্ডার সাইজকে 2 দ্বারা ভাগ করে। অর্ডার সাইজ কয় দ্বারা ভাগ করব? 2 ধারা। তাহলে 10 এর 2 দ্বারা ভাগ করলে হয় 5, 2000 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1000। তাহলে অর্ডার সাইজ কিন্তু অ্যানুয়াল ইউজেস এর নাম্বার অফ অর্ডার দ্বারা ভাগ, আর এভারেজ ইনভেন্টরি কিন্তু অর্ডার সাইজের কয় দ্বারা ভাগ বলেন? এটা বলতে 10 মিনিট সময় লাগালে তাহলে ফোর্থ ইয়ার পরে কি লাভ? এবার আমরা আসবো কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিট মানে কি? এক ইউনিটের ক্রয় মূল্য। এখন বলেন যদি কি ইউ কিউ এর মাধ্যমে যদি আমরা অর্ডার দেই তাহলে কয়বার অর্ডার দিতে হবে? একবার না 5 বার? 5 বার। 5 বার। তাহলে এই 5 বার অর্ডার দিলে সেখানে মাল তো অল্প অল্প কিনতে হবে নাকি? সেক্ষেত্রে কি ডিসকাউন্ট পাবো নাকি একসাথে কয়গুলো ডিসকাউন্ট পাবো? 3% এর কথা বলছে। তাহলে এই 5 এর ক্ষেত্রে এই 5 বার অর্ডার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নাই। তার মানে ক্রয় মূল্য 8 টাকা 8 টাকায় থাকবে, রাইট? জি। আর যখন আমি একবার অর্ডার দিব তখন আমাদের কয় পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দিবে? 3%। তাহলে 8 টাকার 3% ডিসকাউন্ট যদি পাই তাহলে কত পার্সেন্ট দিতে হবে? 97%। তাহলে 8 টাকা 97% মানে 7.76। ক্লিয়ার? জি। বলেন 7.76 এবং 8 এই দুইটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। জি ভাইয়া। স্যার 3% কি প্রশ্নে বলা আছে? অবশ্যই বলা আছে, এইখানে বলা আছে। এই যে allow 3% extra discount for a huge purchase, অর্থাৎ বেশি পরিমাণ কয়গুলো 3% ডিসকাউন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, সবগুলো পরেই দিছি। এরপরে এভারেজ ইনভেন্টরি ভ্যালু লাগবে। এভারেজ ইনভেন্টরি ভ্যালুটা বের করব এভারেজ ইনভেন্টরির সাথে এই যে কস্ট পার ইউনিট যেটা বের করে এটার গুণ। তাহলে আমাদের এভারেজ ইনভেন্টরি পাইছি 5000, এর সাথে 7.76 গুণ করে পাবো 38800। আর 2 নম্বরের জন্য আমাদের ইউনিট ছিল হচ্ছে 1000, দাম ছিল 8 টাকা, তাহলে 1000 * 8 = 8000। বুঝতে পারছি এভারেজ ইনভেন্টরি ভ্যালুটা? জি স্যার। এবার হচ্ছে কেয়ারিং কস্ট। কেয়ারিং কস্ট আমাদের প্রশ্নে বলা ছিল কত পার্সেন্টের কথা বলা ছিল? বলতে 25% কার উপরে? টাকার উপরে। 5 টাকার উপরে। বা 8 টাকার উপর না, বলছে এভারেজ ইনভেন্টরি। তাহলে ইউ Average কিউ এর inventory। ক্ষেত্রে এভারেজ ইনভেন্টরি 8 টাকা ছিল, বাট টেবুলার মেথডের ক্ষেত্রে আর এভারেজ ইনভেন্টরি 8 টাকা। এই যে এভারেজ ইনভেন্টরি ভ্যালু কয় টাকা পাইলাম বলো দেখি? এভারেজ ইনভেন্টরি প্রথমটার জন্য কত পাইলাম? 38800, দ্বিতীয়টার জন্য কত? 8000। তাহলে 38800 এর 25% হচ্ছে 9700, আর এই 8000 এর 25% হচ্ছে 2000। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কেয়ারিং কস্টটা আমাদের যার উপর ধরতে বলছে আমরা ঠিক তার উপরই ধরলাম। এবং ওয়ার্ডারিং কস্ট, ওয়ার্ডার কস্ট আমাকে প্রশ্নে বলা ছিল প্রতিবার ওয়ার্ডারের কস্ট কয় টাকা হবে? 400। তাহলে 400। প্রথমবারের ক্ষেত্রে ওয়ার্ডার কয়বার দিছি আমরা? একবার। প্রথমবার 400 একবার। * 1 = 400। দ্বিতীয়বার ওয়ার্ডার দিছি কয়বার? 5 বার। তাহলে 5 * 400 = 2000। ক্লিয়ার? জি স্যার। এবার হচ্ছে অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল। অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল এবং এভারেজ ইনভেন্টরি ভ্যালু দুইটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। দুইটার ক্ষেত্রে কস্ট পার ইউনিট দ্বারা গুণ করতে হবে, তবে কথা হচ্ছে এভারেজ ইনভেন্টরি ভ্যালু ক্ষেত্রে এভারেজ ইউনিট দ্বারা গুণ করতে হয়, আর অ্যানুয়ালের ক্ষেত্রে গুণ করতে হবে অ্যানুয়াল ইউজেস দ্বারা। ঠিক আছে? তাহলে এভারেজ ইনভেন্টরি ক্ষেত্রে সূত্র কি? এভারেজ ইনভেন্টরি কি দ্বারা গুণ? কস্ট পার ইউনিট দ্বারা গুণ। আর অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল ক্ষেত্রে সূত্র কি? অ্যানুয়াল ইউজেস কি দ্বারা গুণ? কস্ট পার Cost ইউনিট। per unit। তাহলে 10000 কে এই 7.76 দ্বারা গুণ করি 77600, এই 10000 কে 8 দ্বারা যদি গুণ করি তাহলে 80000। এন্ড টোটাল কস্ট হচ্ছে এই তিনটার যোগফল, কেয়ারিং কস্ট, ওয়ার্ডার কস্ট এবং অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ 9700 প্লাস 400 প্লাস 77600, 87700, 2000 প্লাস 2000 প্লাস 80000 সমান 84000। বোঝা গেছে সবটা? এই সবের মধ্যে যদি কোনো ঘটনে কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলেন। স্যার এগুলো কি এভাবে সিরিয়ালি লিখতে হবে নাকি? একটা গড়ও ব্রেক করা যাবে না, যেভাবে আছে এভাবে ব্রেক আপনি করতে পারেন। কেয়ারিং কস্ট আগে ওয়ার্ডার দিতে পারেন, ওয়ার্ডার কস্ট আগে পরে দিতে পারেন, কিন্তু না প্রথমে অ্যানুয়াল ইউজেস, এরপরে নাম্বার অফ ওয়ার্ডার, ওয়াটার সাইজ, এভারেজ ইনভেন্টরি, কস্ট পার ইউনিট, এগুলা ঘর কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে? জি স্যার। শুধু এই কেয়ারিং কস্ট আগে পরে দিতে পারেন, কেয়ারিং আর ওয়ার্ডার কস্টটা।
যে আপনি যদি আগে পরে করেন এগুলা যদি উল্টা পাল্টা করেন তাহলে আপনার রেজাল্টটা মিলবে না। হ্যাঁ, মানে মিলবে না মানে অমিল হয়ে যাবে। ধরবেন একটা, মানে ধরতে হবে একটার উপর, আপনি ধরে ফেলেন আরেকটার উপর। তাহলে দেখেন একবার অর্ডার দিলে ব্যয় হলো 87,700 টাকা, আর 5 বারে যদি অর্ডার দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যয় হবে 84,000। তাহলে বলো তো দেখি একবারে অর্ডার দিবেন নাকি ওই যে ইউকিউর মাধ্যমে অর্ডার দিবেন? ইউকিউর মাধ্যমে অর্ডার দিব। কারণ ইউকিউর মাধ্যমে অর্ডার দিলে আপনার 3,700 টাকা কি কম ব্যয় হবে। আমরা কি ব্যয় বেশি করবো না ব্যয় কম করবো? ব্যয় কম কম করব। করবে। তাহলে কমেন্টটা কি লেখা আছে পড়েন তো দেখি একজন কমেন্টটা। As total cost of EOQ টাকা 84,000 is less than the cost of টাকা 87,700 purchase at a time. So At a time, company অর্থাৎ should একবারে যদি ক্রয় করি তাহলে আমাদের দাম হয় 87,700 টাকার থেকে ইউকিউর মাধ্যমে কম করলে আমাদের কি দাম হয় কত? 84,000 টাকা, যেটা কিনা এই 87,700 থেকে কি কম। তাহলে আমরা কি একবারে ক্রয় করব নাকি ওই ইউকিউর মাধ্যমে ক্রয় করব? ইউকিউর মাধ্যমে ক্রয় করব। লিখছি সো দ্য কোম্পানি শুড কনসিডার ইউকিউ। ঠিক আছে, কোম্পানি ইউকিউটা কনসিডার করা উচিত। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে 1 নাম্বার প্রবলেম কিন্তু আমরা কাজ করলাম 1 এর সাথে, আর কত সাথে বলো দেখি? 5 এর সাথে। 5টা কিভাবে বের করছি? আমাদের 1 বছরের মাল লাগবে 10,000 কেজি, ইউকিউর মধ্যে আমরা পাইছিল 2,000, তাহলে 10,000 কে 2,000 দিয়ে ভাগ করলে 5। এখন আমার প্রশ্ন হচ্ছে প্রবলেম 2 নাম্বার অঙ্কটা আমি বুঝিয়ে দিব, আপনারা বাসা থেকে সুন্দর করে করবেন। বলেন দেখি 2 নাম্বার অঙ্কটা, এটা 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটালে পার্সিতে ছিল। প্রশ্নে বলছে ইউর ফ্যাক্টরি বাই অ্যান্ড ইউজ এ কম্পোনেন্ট ফর এ প্রোডাকশন এর টাকা হচ্ছে 20 টাকা পার পিস, অর্থাৎ এক পিসের দাম হলো 20 টাকা, যেখানে আগে ছিল কয় টাকা? 8 টাকা, আর এখানে কয় টাকা? 20 টাকা। 20 টাকা। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ইজ 4,000 পিস, তাদের এক বছরে 4,000 পিস লাগে। তাহলে এই 4,000 কার মান? এটা এর মান। এর মান। কেয়ারিং কস্ট বলছে 10%, তাহলে এই 10% কি 4,000 উপর ধরবো নাকি ওই 20% উপর ধরবো? 20 টাকার উপর ধরবো। 20 টাকা, তাহলে 20 টাকার 10% 2 টাকা। ওকে, এরপরে লেখা আছে যে ওয়ার্ডারিং কস্ট কয় টাকা বলেন দেখি? 50 টাকা। 50 টাকা। তাহলে এর মান পেলাম, ওর মান পেলাম, সি এর মান। আর কোনো সমস্যা আছে ইউকিউ বের করতে? না স্যার। এবার প্রশ্নে বলছে দ্য পারচেজ ম্যানেজার, ক্রয় ব্যবস্থাপনা বলছে প্রপোজড দ্যাট অ্যাজ দ্য ওয়ার্ডারিং কস্ট ইজ ভেরি হাই, it is advantage to place a single order of the entry annual requirement instead of কি ইউকিউ, ইনস্টিড অফ কথা মানে পরিবর্তে, ইউকিউর পরিবর্তে তারা সিঙ্গেল অর্ডার মানে কি একবারে তারা ক্রয় করবে। তাহলে একবারে ক্রয় করলে এই 4,000 পিস তারা কয়বার অর্ডার দিবে? একবার। একবার। তাহলে সিঙ্গেল অর্ডার মানে অর্ডার দিবে কয়বার? একবার। কার পরিবর্তে? ইউকিউ। তাহলে ইউকিউর মাধ্যমে দেখবো আমরা কয়বার অর্ডার দিই, তখন এক এবং তার সাথে কম্পেয়ার করতে হবে। আর প্রশ্ন হচ্ছে হি অলসো সে দ্যাট ইফ উই অর্ডার 4,000 পিস এট এ টাইম, 4,000 পিস দিয়ে একবার অর্ডার দিই, উই ক্যান গেট 3% ডিসকাউন্ট ফ্রম দ্য সাপ্লাই, অর্থাৎ সরবরাহকারী কাছে আমরা 3% ডিসকাউন্ট পাবো। এই 3% ডিসকাউন্ট কি একবারে অর্ডার দিলে না ইউকিউর মাধ্যমে অর্ডার দিলে বলো দেখি? এটা একবার অর্ডার দিলে। একবার অর্ডার দিলে। And বলছে evaluate this proposal and make your recommendation, তাহলে আপনাকে এই প্রপোজাল সম্পর্কে রিকমেন্ডেশন দিতে হবে। ইউকিউ করব নাকি ওই ইয়ের মাধ্যমে, কি বলে আপনার ওই যে একবার অর্ডার দেবে। একবার অর্ডার মানে ক্যাশ ডিসকাউন্ট যদি নেই তাহলে একবার, আর ক্যাশ ডিসকাউন্ট না দিলে ইউকিউ। তখন দুইটার মধ্যে আমাদের কম্পেয়ার করতে হবে যে কোনটার ব্যয়টা কম আছে, যেটার ব্যয় কম সেটি আমরা নিব। তাহলে এটা করার জন্য শুরুতে আমাদের ইউকিউ বের করতে হবে। তাহলে ইউকিউ বের করার সূত্র 2AU ডিভাইডেড বাই সি। তাহলে এখানে এ মানে কত? 4,000। ও মানে ও কত হবে? 50। 50। এত আস্তে বলে কাজ হবে না, তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, আর সি কত হবে অঙ্কে? 2। তাহলে দেখেন আপনারা যে মানটা বললেন এই মান অনুযায়ী আমাদের কত নম্বর অঙ্ক করতেছি? প্রবলেম 2। প্রবলেম 2 কি আপনারা দেখতেছেন সবাই? জি স্যার। তাহলে এই মানটা পাবো কত? 447। তাহলে 447 ইউনিট আমাদের এক বছরে মান লাগবে 4,000, আর ইউকিউর মাধ্যমে যদি অর্ডার দেই তাহলে লাগবে 447। তাহলে 447 করে যদি অর্ডার দেয় তাহলে 4,000 পিস অর্ডার দিয়ে কয়বার দিতে হবে? 4,000 কে 447 দ্বারা কি করব? ভাগ করব।
তাহলে ভাগ করলে আমরা মান পাবো কত 9 বার। তাহলে ইউ কিউ এর মাধ্যমে যদি ওয়ার্ডার তাহলে কয়বার ওয়ার্ডার দিব 9 বার। আর সিঙ্গেলে কয়বার? একবার। তো প্রবলেম 1 এ ছিল 1 আর কত বলো দেখি 1 আর কত 5 আর প্রবলেম 2 কত 1 আর কত 1 আর 9 এক আর 1 আর 9। তো এই যে নাম্বার অফ ওয়ার্ডার 1 এখানে কত 9। এরকম ভাবে আপনি সুন্দর করে সবগুলো কাজ করবেন। ঠিক আছে, আমি এই অঙ্কটা লাস্ট বার বুঝিয়ে দেই। অ্যানুয়াল ইউজে 4000 4000, নাম্বার অফ ওয়ার্ডার প্রথমটার জন্য 1, দ্বিতীয় কত 9। ওয়াটার সাইজ অ্যানুয়াল ইউজে এই 1 দ্বারা ভাগ করে 4000, এটাকে 4 দ্বারা ভাগ করে 400 কত হতো। এভারেজ ইনভেন্টরি ওয়াটার সাইজকে সবসময় 2 দ্বারা ভাগ করবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 2000, এটা 2 দ্বারা ভাগ করলে 222। কস্ট পার ইউনিট একবার অর্ডার দিলে আমাদের কয় পার্সেন্ট ডিসকাউন্ট কথা বলা ছিল? একবার যদি অর্ডার দেই 3%, তাহলে 20 টাকার 3% ডিসকাউন্ট মানে 97%। 20 টাকা 97% মানে 19 পয়েন্ট কত 4। আর 9 বারে যদি অর্ডার দিলে কোনো ডিসকাউন্ট নাই, তাহলে 20 টাকা 20 টাকাই থাকবে। এভারেজ ইনভেন্টরি ভ্যালু মানে এভারেজ ইনভেন্টরি কি কস্ট পার ইউনিট দ্বারা গুণ আর 30800, এটাকে এই 20 দ্বারা গুণ করে 4400। ক্যারিং কস্ট আমাদের প্রশ্নে বলা ছিল 10% ইনভেন্টরির উপর কত পার্সেন্ট বলেন দেখি 10%। তাহলে এভারেজ ইনভেন্টরি ভ্যালু আমরা পাইছি হচ্ছে 38000। এই 38800 10% 3800, 4440 এর 10% 440। ওয়ার্ডারিং কস্ট হলো প্রতিবার ওয়ার্ডারে 50 টাকা। তাহলে আমি প্রথমবারে ওয়ার্ডার ছিল কয়বার? একবার। তাহলে 1 ইনটু 50, দ্বিতীয়বার ওয়ার্ডার ছিল 9 বার, তাহলে 9 ইনটু 50 450। অ্যানুয়াল কস্ট অফ ম্যাটেরিয়াল এটা কিভাবে বের করি একটু বলেন তো দেখি, কেউ একজন পারেন কিনা? অ্যানুয়াল ইউজেস ইন কস্ট Annual uses কে cost per unit 4000 গুণ, ধন্যবাদ, 4000 ইনটু 19.40 আর 4000 ইনটু 20, এটা হবে 77600, এটা হবে 80000। তাহলে এখন ক্যারিং কস্ট, ওয়ার্ডারিং কস্ট, অ্যানুয়াল, এই তিনটা যোগ করে এটা আর এই তিনটা যোগ করে এটা। তাহলে এখন দেখেন তো কোনটার কস্টটা কম, সিঙ্গেলে নাকি ইউ কিউ? ইউ কিউ। এখন এই দুটোর মধ্যে কত টাকা আছে বলেন তো দেখি? 81530। 81530 আর 80000, এই দুইটার যে ডিফারেন্সটা এটা হলো কি হবে সেভ হবে। মানে আমাদের প্রশ্নে সে ওই যে সাপ্লাই যে ডিসকাউন্টটা দিতে চাইছিল, ডিসকাউন্টটা কি আমরা নিব নাকি নিব না বলেন তো দেখি? নিব। ডিসকাউন্ট নিলে তো আপনার দাম হয়ে যাবে 81530। নিব না। ডিসকাউন্ট নিলে আপনার দাম হয়ে যাবে 81530। তার মানে অনেক সময় আমরা বাঙালিরা যেখানে ডিসকাউন্ট পাই সেখানে যাই। ডিসকাউন্ট নিলে কিন্তু সবসময় আপনার জন্য সাশ্রয় হয় না। ঠিক আছে, যারা বিজনেসম্যান তারা বুঝে যে আপনি সারাদিনে বিক্রি করবো 2টা আর ডিসকাউন্ট দিলে আমি বিক্রি করবো 10টা, তাহলে 2টার যে লাভ হবে 10টার লাভ নিশ্চয় তার থেকে বেশি হবে। এর জন্য অনেক সময় বিক্রেতারা কি করে, ক্রেতাকে উৎসাহিত করার জন্য অনেক সময় ডিসকাউন্ট দেয়। ঠিক আছে, তো আমরা বাঙালিরা ডিসকাউন্টের দিকে ঝুঁকিয়ে পড়বো না, আগে ভালো করে ক্যালকুলেশন করবো, দেখবো যে এটার জন্য আমার ভালো নাকি খারাপ, ওই অনুযায়ী সিদ্ধান্ত নিই। তো আমরা কমেন্ট লিখছি দ্য অফার শুড নট বি অ্যাকসেপ্ট। এই যে সাপ্লায়ার যে অফারটা দিয়েছিল এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, বিকজ ইন কেস অফ ডিসকাউন্ট টোটাল কস্ট ইনক্রিজ বাই 632 টাকা। অর্থাৎ আমরা যদি এই ডিসকাউন্টটা অফার গ্রহণ করি তাহলে ইউ কিউ থেকে এই ডিসকাউন্টে আমাদের 632 টাকা কি গয়টা কি বাড়বে না কমবে? বাড়বে। প্রবলেম 2 ক্লিয়ার? জি স্যার। প্রবলেম 3 নাম্বার হুবহু প্রবলেম 2 এর মতো। বলেন তো এখানে এর মান কত? 3000। এর মান 3000, 1 ইউনিটের দাম হচ্ছে 6 টাকা। এখন আমাদের ক্যারিং কস্ট হচ্ছে 10% ইনভেন্টরি, তাহলে এই 10% কার উপর ধরবো? 6 এর উপর। 6 এর উপর। আর ওয়ার্ডারিং কস্ট আমাদের প্রশ্নে কত দিয়ে আছে? 9 9 টাকা। টাকা। আপনারা ডিটারমাইন দ্য ইউ কিউ, ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি। তাহলে আপনাকে ইউ কিউটা বের করতে হবে, আর কোনো কিছু করতে বলে নাই। আর 2 নম্বর হচ্ছে হাউ মেনি ওয়ার্ডার, নাম্বার অফ ওয়ার্ডার। নাম্বার অফ ওয়ার্ডার বের করার সূত্র কি? এর কি দ্বারা ভাগ? ইউ কিউ। ইউ ইউ দ্বারা ভাগ। এটা পার্ট বি এর অঙ্ক, তো তাহলে আপনাকে প্রথমটা বের করবেন ইউ কিউ, 2 নাম্বার কি করে নাম্বার অফ ওয়ার্ডার পাবো। 3 নাম্বারটা জি স্যার। এবার 4 নাম্বারটা 2015 সালে পার্ট সি তে, এটা সি মানে একটু বড় হবে। এর মান কত একটু বলেন তো দেখি? 9000। 9000। ওকে, 1 ইউনিটের দাম প্রশ্নে কয় টাকা লেখা আছে? 20 টাকা। এই 20 টাকাটা কি নির্ণয় করার ক্ষেত্রে, ওর মান নাকি সির মান? এর মান
সি এর মান এর মান আছে 15%, তাহলে 20 টাকা 15%। আর ওর মান কত? 15। 15 টাকা। তাহলে ইউকিউ বের করার ক্ষেত্রে যে মানগুলো দরকার সব আমাদের জানা শেষ। এখন প্রশ্ন বলছে হোয়াট শুড বি দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কত হবে? তার মানে ইউকিউ বের করতে হবে। বলছে হাউ মাচ উড দ্য কোম্পানি সেভ পার ইয়ার। এই যে ভালো করে খেয়াল করেন, পার ইয়ার, এক বছরে। আমাদের কিন্তু এই যে 9000 পিস যেটা লেখা আছে সেটা কিন্তু এখানে প্রশ্নে বলা আছে ইফ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অর্ডারিং 1 মান্থ ইউজ এট এ টাইম, মানে মাসে আমাদের এটা করে অর্ডার দেয়। তাহলে পার ইয়ার কথা বলছে, তাহলে এক বছরে কয় মাস একটু বলেন তো দেখি সবাই। 12 মাস। তাহলে বলছে হাউ মাচ উড দ্য কোম্পানি সেভ পার ইয়ার ইটস ফলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে প্রতি বছর আমার কত টাকা সেভ হবে হোয়াইল পারচেজিং ইন রিকোয়ারমেন্ট অফ দ্য পার্টস। অর্থাৎ এই যে 9000 পার্টস ক্রয় করার জন্য আমাদের কতটুকু সেভ হবে এটা করতে বলছে। তাহলে ইকোনমিক অর্ডার মাধ্যমে আপনি একবার বের করবেন। তাহলে ইউকিউ রেজাল্ট দেখতেছে আমাদের প্রশ্নে 300 ইউনিট, আমাদের লাগবে 9000। তাহলে 9000 কে এই 300 দ্বারা যদি ভাগ করি মান পাবো কত? 30। তাহলে ইউকিউর মাধ্যমে আমাদের নাম্বার অফ অর্ডার কত হবে? 30। আর এই যে পার ইয়ার যদি কম্পেয়ার করি তাহলে এক বছরে কয় মাস বলেন যদি দেখি? 12 মাস। 12 মাস। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ইয়ারটা কত হবে? নাম্বার অফ অর্ডারটা 12। তারপরে 4 নাম্বার অঙ্কের জন্য একবার হবে 12 আর একবার হবে কত? 30। 30 হবে ইউকিউর মাধ্যমে আর এটা হলো সিঙ্গেল অর্ডারে। বুঝতে পারছেন? আর এই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখবেন যে কারটা কম। ওকে স্যার এটা আবার একটু বুঝিয়ে দিন তো, যে 15% কোন টাকার উপরে ধরবো? 15% আমাদের এভারেজ ইনভেন্টরি ভ্যালু, তার মানে আমার এক ইউনিটের দাম কত দিয়ে আছে? 20 টাকা। 20 টাকা 15% ধরবো। স্যার এটা কি অর্ডারিং কস্ট না ক্যারিং কস্ট? অর্ডারিং কস্ট হবে। পার্সেন্ট কি থাকে? ক্যারিং কস্ট লেখাই তো আছে, এন্ড দ্য ক্যারিং কস্ট 15% অফ এভারেজ ইনভেন্টরি। হ্যাঁ, আর অর্ডারিং কস্ট আমাদের প্রশ্নে 15 টাকা লেখাই আছে। হ্যাঁ 15 টাকা, ঠিক আছে স্যার। তাহলে 4 নাম্বার অঙ্কটা আপনারা সুন্দর করে করবেন। আরেকটা কথা একটু বলতে, 4 নাম্বার অঙ্কে কিন্তু কোনো ডিসকাউন্টের কথা বলা নাই। বুঝতে পারছেন? কার কথা বলা নাই বলেন দেখি? তার মানে এই 12 ক্ষেত্রে আমাদের পার ইউনিট কয় টাকা হবে? 20 টাকা। এই 30 এর ক্ষেত্রে পার ইউনিট কয় টাকা হবে বলেন? 20 টাকায় হবে। আমি একটু এটা দেখিয়ে দেই 4 নাম্বার অঙ্কটা। হ্যাঁ 3, এই যে 4 নাম্বার অঙ্কে এই যে একটা হলো 12 নাম্বার পর একটা কত? 30। এই যে কস্ট পার ইউনিট উভয় ক্ষেত্রে কয় টাকা বলেন দেখি? 20 টাকা। বোঝা গেছে সবাই? জি স্যার। তাহলে আশা করি এটা পারবেন। 5 নম্বর অঙ্কটা দেখেন, এখানে 2015 সালে ওয়ার্কিং ক্যাপিটাল পার্ট বি মানে পার্ট ছোট অঙ্ক। হ্যাঁ, এখানে লট প্রাইস দিয়ে আছে, অর্থাৎ যে 400 ইউনিট ক্রয় করবে তার দাম কয় টাকা পড়বে? 2.50। যে 800 ইউনিট করবে তার দাম কত? 2.25। আর যে 1000 ইউনিট ক্রয় করবে? 2.1। দেখছেন এই যে বৈষম্যটা কেমনে সৃষ্টি হয়েছে? দেখছেন এই যে আমরা যে কিছুদিন আগে বৈষম্য করে আন্দোলন করলাম, এখানে বৈষম্য আছে। হ্যাঁ, যে যার টাকা বেশি, আমার টাকা বেশি, আমি 1000 ইউনিট ক্রয় করবো, সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য কি কম হবে? আপনার টাকা কম, আপনি কম কিনবেন। তাহলে আপনি যদি 400 ইউনিট করতেন সেক্ষেত্রে দাম কত? 2.5 টাকা। তাহলে আমি কিন্তু আপনার থেকে ক্রয় করার ক্ষেত্রে বেশি লাভ করতেছি, ঠিক না? ক্রয় করার ক্ষেত্রে লাভ করতেছি। এখন বাজারে গিয়ে আমি যখন 3 টাকা বিক্রি, আপনি কি সেটা কি 4 টাকা বিক্রি করা পারবেন? বলেন দেখি। আমি যেটা 3 টাকা, আপনি সেটা 4 টাকা বিক্রি করতে পারবেন না। কারণ 4 টাকা বিক্রি আপনার কি হবে বলেন দেখি? বায়ার কি হবে? লস করবে, বায়ার চলে যাবে। এই জন্য কাজ হচ্ছে ক্রয় করার ক্ষেত্রে যে লাভ করবে সেই হচ্ছে অ্যাকচুয়ালি কি গেনার হবে। বিক্রি করার ক্ষেত্রে লাভটা সবার কি বিক্রয় মূল্যটা একই থাকে। এরপরে আমাদের তাহলে এই 3টা রেঞ্জ দিয়ে আছে, 3টা স্লট দিয়ে আছে। এই 3টা স্লটের মধ্যে যে কোনো একটা স্লটে আমাদের কাজ করতে বলবে, সেটা প্রশ্নে লেখা থাকবে, আপনাকে টেনশন করার দরকার নেই। প্রশ্ন হচ্ছে ট্রেড ডিসকাউন্ট 10%, ক্যাশ ডিসকাউন্ট 4%। আমাকে বলতে হবে ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? কেউ বলতে পারবেন? সে আজকে দিনের সেরা ছাত্র, বলেন তো দেখি। ট্রেড ডিসকাউন্ট বাংলা হচ্ছে ব্যবসায়ী ভাট্টা, আর ক্যাশ ডিসকাউন্ট নগদ ভাট্টা। বলেন। ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে দেনাদার পাওনাদারকে দেয়। হ্যাঁ, আর ট্রেড ডিসকাউন্ট হচ্ছে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী
গুড, ধন্যবাদ। ট্রেড ডিসকাউন্টে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী যখন দেয় সেটাকে ট্রেড ডিসকাউন্টের ব্যবসায়ী ভাগটা বলি। আর ক্যাশ ডিসকাউন্টের দেনাদার পাওনাদার ক্ষেত্রে আমরা এখানে মাল ক্রয় বিক্রয় করতেছি, ঠিক আছে। ক্রয় ক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্টের কোনো প্রয়োজন নাই, কারণ এটা দেনাদার পাওনাদার ক্ষেত্রে রিলেটেড। অতএব ক্যাশ ডিসকাউন্টটা এই ক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজন হবে না, আমাদের লাগবে ট্রেড ডিসকাউন্ট। এবার বসে ফ্রেট চার্জ পার ওয়ার্ডারে 150 টাকা, অর্থাৎ প্রতিবার ওয়ার্ডারে আমাদের ভাড়া খরচ হলো 150 টাকা। এন্ড কন্টেইনার চার্জ 1 টাকা হচ্ছে 0.40 ইস, এক একটা কন্টেইনারের কস্ট হবে 0.40। ওয়ান কন্টেইনার ইজ রিকোয়ার ফর এভরি 200 ইউনিট, একটা কন্টেইনারে মাল থাকবে 200 ইউনিট। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো, প্রত্যেকটার জন্য চার্জ হয় কত 0.40, এক একটা কন্টেইনার মাল থাকে কত বলো দেখি 200। তার মানে এই 0.40 কে যদি 200 দ্বারা ভাগ করি তাহলে কয় ইউনিটের মান পাবো আমরা? 1 ইউনিট। 1 ইউনিট। এখন আমাদের যত ইউনিট করতে হবে তত দ্বারা গুণ করবো, যদি 400 করে 400, যদি 800 করতে হলে 800, যদি 1000 করতে হলে 1000 দ্বারা গুণ করবো। এটা হলো কন্টেইনার চার্জ। আবার বলছে ইফ দ্য কন্টেইনার আর রিটার্ন, অনেক সময় কন্টেইনার রিটার্ন দিতে হয় কারণ মাল খারাপ থাকে, এক্ষেত্রে রিটার্ন দিতে হয়। উইথ 2 মান্থ, যদি উইথ 2 মান্থ ক্রেডিট উড বি রিসিভ পয়েন্ট কত 30 ইস। তার মানে আগেরটাই ক্রয় করার ক্ষেত্রে 0.40 দিব, আর রিটার্নের ক্ষেত্রে পয়েন্ট কত 30, আর নিয়মটা আগেরটাই। এখন রিটার্নে একটা রিটার্ন আসবে আর একটা কি কন্টেইনার চার্জ করবে। তাহলে কন্টেইনার চার্জটা একটা ব্যয়, তাহলে এই কন্টেইনার চার্জ যেহেতু ব্যয় কি ক্রয় মূল্যে বাড়ায় না কমায় বলেন তো দেখি? বাড়ায়। এখন প্রশ্নে আমাদের বলছে ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল কস্ট ফর 1000 ইউনিট অ্যাজিউম দ্যাট দ্য পারচেজিং ডিসাইড টু পারচেজ লট সাইজ। প্রশ্নে বলছে যে 1000 ইউনিট যদি ম্যাটেরিয়াল কিনে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়াল কস্টটা কত বলবে, অর্থাৎ 1000 ইউনিটের ক্রয় মূল্য আমাদের কত হবে। তাহলে এই 400 আমাদের প্রয়োজন নাই, এই 800 আমাদের প্রয়োজন নাই, লাগবে হচ্ছে 1000, যার দাম কত বলেন দেখি? 2.10 এই 1000 ইউনিটের আমাদের কস্ট কত সেটা বের করব। লিখছি ক্যালকুলেশন ম্যাটেরিয়াল কস্ট ফর 1000 ইউনিট। তাহলে প্রথমে লট প্রাইস, তাহলে 1000 ইউনিট দাম হচ্ছে 2.10, তাহলে 1000 কে 2.10 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 2100 টাকা। বুঝতে পারছি? জি জি ভাইয়া। এবার আসা, এরপরে আমাদের আছে ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্টে এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী দেয়। তাহলে আমি যদি আপনার কাছ থেকে ক্রয় করি, ক্রয় ক্ষেত্রে যে ডিসকাউন্টটা দেয় এটা ক্রয় মূল্য বাড়বে না কমবে? মানে 100 টাকা মাল আমি যে 90 টাকাটা ক্রয় করি তাহলে এই যে 10 টাকা আমার জন্য কি সেভ হবে না? সেভেনের ক্রয় মূল্য কি বাড়াবে না কমাবে? কমাবে। কমবে। তাহলে লিখছি লেস ট্রেড ডিসকাউন্ট 10%। তাহলে এই যে 2100 টাকার 10% 210 টাকা। বোঝা গেছে? জি স্যার। এবার এরপরে ক্যাশ ডিসকাউন্ট তো দেনাদার পাওনাদার, অতএব এটা বাদ। এরপর লেখা আছে ফ্রেট চার্জ, মানে ক্রয় পরিবহন। তাহলে ক্রয় পরিবহন ক্রয় মূল্যকে বাড়ায় না কমায়? বাড়ায়। বাড়ায়, এটা লিখছি অ্যাড ফ্রেট বাড়ায়। চার্জ 150 টাকা। এরপরে কন্টেইনার চার্জ, যে ক্রয় করে সে মনে আমি আমেরিকা থেকে মনে করো বিদেশ থেকে ক্রয় করলাম, ঠিক আছে। তাহলে ক্রয় করার ক্ষেত্রে কন্টেইনার যে চার্জটা হয় সেটা যে বিক্রি করে সেই চার্জ দিয়ে দেয়। আর আমার যদি নষ্ট কোনো পণ্য থাকে তাহলে সেটা আবার আমার কি রিটার্ন করতে হবে। এর জন্য কন্টেইনার চার্জটা ক্রয় মূল্যটা কি কমায়, কারণ এটা বিক্রেতা দিয়ে দেয়। এর জন্য লেখা আছে লেস কন্টেইনার চার্জ। তাহলে কন্টেইনার চার্জটা কি হবে, প্রতি ইউনিটের জন্য কয় টাকা লেখা আছে বলো দেখি? 0.40। তাহলে 0.40 কে 200 দ্বারা যদি ভাগ করি মান পাবো 1 ইউনিটের। আমাদের কত ইউনিট নিয়ে কাজ করতে বলছে? তাহলে 1000 দ্বারা গুণ করে পাইছি 2 টাকা। এই 2 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্যে কমাইছে, কিন্তু আমি আবার যখন কন্টেইনার চার্জটা রিটার্ন করব তখন এটা আবার কি বাইরে যাবো। তাহলে লেখা আছে অ্যাড রিটার্ন। তাহলে রিটার্নের ক্ষেত্রে আমাদের রেট কত 0.30। তাহলে 0.30 কে 200 দ্বারা যদি ভাগ করি মান পাবে 1 ইউনিট। কত ইউনিটে কাজ করবো? 1000। 1000 দ্বারা গুণ করে পাইছি 1.5। ঠিক আছে। আর এখানে সবগুলো যোগ বিয়োগ করে মান পাবো 2039.5। দেখেন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রবলেম 5 নিয়ে? স্যার যেগুলা ক্রয় মূল্য হচ্ছে কমাবে সেগুলো বিয়োগ হবে, আর যেগুলো ক্রয় বাড়াবে মূল্য সেগুলো বাড়াবে যোগ সেগুলো হবে। যোগ হবে। হ্যাঁ ম্যাডাম, এটা হলো ক্রয় মূল্য বের করা। হ্যাঁ,
স্যার কখন বুঝবো যে এখানে ট্রেড ডিসকাউন্ট হবে আর ক্যাশ ডিসকাউন্ট হবে? ম্যাডাম যখন আমরা ক্রয় বিক্রয় করব তখন ট্রেড ডিসকাউন্ট, আর যখন দেনাদার পাওনাদারে কানেকশন থাকবে তখন সেক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট। হ্যাঁ, এটা আমরা ক্রয় মূল্য বের স্যার করতে বলছি, অবশ্যই এখানে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছি এই জন্য আমাদের ট্রেড ডিসকাউন্ট লাগবে। যদি দেনাদার পাওনাদারের কথা বলা থাকে তাহলে সেক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে ম্যাডামরা? 5 নাম্বার নিয়ে বলেন। জি স্যার। তাহলে ছেড়ে দিলাম 5 নাম্বার। 6 নাম্বার এগুলা হচ্ছে আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো। এগুলা হচ্ছে আমাদের ডিসকাউন্ট আছে, তো ডিসকাউন্ট রেট অঙ্কগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। এই রিলেটেড আর কোনো প্রশ্ন দিয়ে আছে? ওকে, 9 নাম্বার প্রশ্ন 9 এবং 10 এই দুইটা আপনাদের বাসায় কাজ থাকবে, আমি পরে দিতেছি। হ্যাঁ, 9 নাম্বার প্রশ্নটা একটু পরে আপনি বলেন তো দেখি 25,000 টাকাটা কার মান? আগে ভালো করে পড়েন এরপর বলেন। এটা এ এর মান। ওকে, হ্যাঁ। এরপরে টুকু আমি একটু পরে দিতেছি। দ্য অর্ডারিং এন্ড রিসিভিং কস্ট আর টাকা 4.80 while the tracking cost 15.20 পার অর্ডার। অর্থাৎ অর্ডার কস্ট সম্পর্কে দুইটা কথা বলছে, এক হলো 4.80, আরেকটা হচ্ছে 15.20। এই দুইটা মিলাই হচ্ছে অর্ডারিং কস্ট। তাহলে অর্ডার কস্ট হবে 4.8 প্লাস হচ্ছে 15.20, এই দুইটার যোগফল হবে অর্ডারিং কস্ট মানে ও এর মান। আর সি সম্পর্কে প্রশ্নে বলছে ফার্দার ডিটেলস আর এস ফলো। প্রথম লেখা আছে ইন্টারেস্ট কস্ট 0.58 পার ইউনিট পার ইয়ার, অর্থাৎ 1 ইউনিট প্রতি বছরে 1 ইউনিট দাম হবে 0.50। আমাদের লাগবে কিন্তু 1 বছরে 1 ইউনিটের মান লাগবে। 1 বছরে কয় ইউনিটের মান বলো তো দেখি? 1 বছরে কয় ইউনিটের মান লাগবে? 1 ইউনিটের মান। 1 ইউনিট। এখানে আমাদের 1 বছরে 1 ইউনিটের মানই দিয়ে আছে। ডিপ্রিসিয়েশন সম্পর্কে সেম কথা, পয়েন্ট কত? 40। স্টোরিং কস্টটা সম্পর্কে লেখা আছে, দেখো বলছে স্টোরিং কস্ট টাকা হচ্ছে 500। এই 500 টাকা পার ইয়ার ফর 25,000 ইউনিট। মানে আমাদের এই 0.40 এবং 0.58 এটা হলো ইউনিট প্রতি দিয়ে আছে, আমাদের লাগবে ইউনিট, এই জন্য এই দুটো ঝামেলা নাই। কিন্তু স্টোরিং কস্ট মানে কেয়ারিং, স্টোরিং কস্টের ক্ষেত্রে লেখা আছে 500 টাকা দিয়ে আছে 25,000 ইউনিটের জন্য, কিন্তু আমাদের লাগবে কয় ইউনিটের জন্য? 1 ইউনিট। 1 ইউনিট। তাহলে 1 ইউনিট বের করতে হবে। 25,000 এর জন্য যদি 500 হয় তাহলে 1 ইউনিটের জন্য কত হবে বলেন তো দেখি? 0.02 500 ভাগ 25,000 ইউনিট। ওকে, তাহলে আমাদের প্রথম ইন্টারেস্ট হলো 0.8, এরপরে ডিপ্রিসিয়েশন হলো 0.40, আর এটা 500 এর 25,000 ভাগ করলে কত হবে? 0.02। 0.02। তাহলে এই তিনটা যোগফল যেটা সেটা হবে সি এর মান, আর এই দুটোর যোগফল যেটা সেটা কার মান? অর্ডারিং কস্টের মান। অর্ডারিং কস্ট। আর এর মান কত? 25,000। তাহলে এ বুঝিয়ে দিলাম, ও বুঝিয়ে দিলাম, সিও বুঝাইলাম। এখন আপনাকে বলছে ইউ কিউ, পারবেন? ইউ কিউ জি স্যার। কস্ট অফ অ্যানুয়াল অর্ডারিং। অ্যানুয়াল অর্ডারিং মানে অর্ডারিং কস্ট বের করতে বলছে, মানে টিওসি। অর্ডারিং কস্টের ক্ষেত্রে আমাদের সূত্র কি বলেন দেখি? এ ডিভাইডেড বাই ইউ কিউ ইনটু কি বলেন দেখি? ওসি। আর কস্ট অফ অ্যানুয়াল কেয়ারিং কস্ট মানে টোটাল কেয়ারিং কস্ট, এর সূত্র কি? ইউ কিউ রে কয় দ্বারা ভাগ করি আমরা? ইউ 2 দ্বারা 2 ইনটু সিসি। ইনটু সিসি। টোটাল কস্ট অফ ইনভেন্টরি মানে এই অর্ডারিং কস্ট এবং কেয়ারিং কস্ট দুইটার কি যোগফল। পারবো? জি স্যার পারবো। ওকে, 10 নাম্বার এটা কিন্তু থার্ড এর অঙ্ক। হ্যাঁ, 9 নাম্বার এটা কিন্তু থার্ড এর অঙ্ক। হ্যাঁ, 10 নাম্বারটা এটা থার্ড এর অঙ্ক। বলতে এর মান কত? 4000। সি এর মান কত? 8 টাকা। 8 টাকা। আর ও এর মান 250। বের করতে বলছে ইউ কিউ, বের করতে বলছে নাম্বার অফ অর্ডার এ ডিভাইডেড বাই ইউ কিউ টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার। 360 কি দ্বারা ভাগ করব বলো দেখি? নাম্বার অফ, বুঝা গেছে? নাম্বার অফ অর্ডার। জি ভাই। তাহলে 9 10 আপনারা করবেন। স্যার এই যে টাইম বিটুইন এটা 360 কেন হবে? বুঝে নাই?
লাস্টের 3 নম্বর রিকোয়ারমেন্ট 360 হ্যাঁ এখানে হবে 1 বছর সমান সমান 360 দিন ধোবা, 365 না দিলে 1 বছর সমান সমান 360 দিন। কারণ কিছু কিছু মাস আছে 28, 29, 30 আবার 31 আছে। আমরা প্রত্যেক মাসে এভারেজে 30 দিন ধরে 12 মাস সমান সমান 360। ঠিক আছে ভাইয়া? জি জি স্যার। তাহলে 9 10 গেল। এরপরে 11 নম্বর অঙ্ক হুবহুব একই, 12 নম্বর অঙ্কটা হুবহুব এক, একটু আগে পড়াইলাম। আর বাদ বাকিগুলি আমি আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ, এগুলো আর দেখাইলাম না। তাহলে আপনারা কত কত করবেন? 11 12 দাগে রাখবেন, 11 12 9 10 চারটা, আর এখানে 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে? এই কয়টা অঙ্ক আপনারা আগামী ক্লাসে দেখেন, আগে নিজে করবেন। নিজে করার পর যদি রেজাল্ট মিলে আলহামদুলিল্লাহ, যদি না মিলে তাহলে সেক্ষেত্রে এই যে সলিউশন পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তখন সেক্ষেত্রে এইটা হেল্প নিবা। ঠিক আছে? আর এইটা দেখেও যদি না বোঝো তাহলে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমি শুরুতেই বলবো যে আগে ক্লাসের উপর কারো কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে আমার সাথে প্রশ্ন করবো, আমি তোমার উত্তর দিয়ে দেবো। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস এখানেই থাকবে। হ্যাঁ।